মানে রেকর্ড অফ হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে এখন। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি মনোসংলাপের 64তম পর্বে পারিবারিক মানসিক স্বাস্থ্য ঝুঁকি বাবা মায়ের করণীয় এ প্রসঙ্গে। আজকে আমাদের সাথে এ প্রসঙ্গে কথা বলার জন্য আছেন মোহাম্মদ শিবলি শিবলি সাদেক এবং সাইয়েদ আবু সাইদ ভাই। তো আমরা শুরুতে একটু তাদের কাছ থেকে তাদের নিজেদের সংক্ষিপ্ত পরিচিতি শুনে নিব। আসসালামু আলাইকুম শিবলি ভাই, কেমন আছেন? আপনি মিউট করেন। আপনি মিউট করা। আপনি মিউট করা, একটু আনমিউট করতে হবে। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শিবলি সাদিক। আমি বোতসোয়ানাতে আছি। এটা একটা আফ্রিকার দেশ, সাউথ আফ্রিকার নেইবারিং কান্ট্রি। ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হিসেবে আছি। প্রায় 15 বছর কাজ করছি আর কি দেশে। মেন্টাল হেলথ নিয়ে একটা হসপিটালে কাজ করি। ধন্যবাদ। এবার আমাদের সামনে একটু নিজের পরিচয় দিবেন সাইদ আবু সাইদ ভাই। আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আবু সাইদ, স্কুল সাইকোলজিস্ট অ্যান্ড এবিএ থেরাপিস্ট। আমি বাংলাদেশে কাজ করছি, বাংলাদেশে ধানমন্ডিতে সফটওয়্যার থেরাপি পয়েন্টে বিহেভিয়ার থেরাপিস্ট হিসেবে কাজ করছি। জি, অনেক ধন্যবাদ। আশা করছি আমাদের প্রোগ্রামটা সুন্দর হবে, কারণ আমরা এমন দুজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি যারা এই প্রসঙ্গে স্পেশালাইজড ফিল্ডে কাজ করছেন। তো আমাদের প্রসঙ্গটা ছিল এই ব্যাপারে যে এখন আমরা জানি আমাদের চারপাশে এক ধরনের সামাজিক অস্থিরতা চলছে, বা কিছুদিন আগে অনেক বেশি একটা এক্সট্রিম পরিস্থিতি ছিল। সেই অবস্থায় পারিবারিক মানসিক স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি এবং সেখানে বাবা মায়েদের ভূমিকা কেমন হতে পারে, আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। তো শুরুতে আমি শিল্পী সাদিক ভাইকে একটু জিজ্ঞেস করতে চাই যে এ ধরনের অস্থিরতার পরে আসলে কি কি ধরনের মানসিক সমস্যা তৈরি হতে পারে, এটা নিয়ে যদি একটু আলোকপাত করেন। আপনি মিউট করা, আনমিউট করতে হবে। Yes. ধন্যবাদ মার্দি আপা, আপনাকে এবং একাডেমি 21 এর যে দর্শক আছে তাদেরকে আমি সুস্বাগতম জানাচ্ছি। আসলে যে ঘটনা বাংলাদেশে ঘটে গেছে, এর কারণে কয়েক ধরনের সমস্যা হয়েছে। এক নম্বর হলো যে কিছু লোক, আহ, আমরা হয়তো স্ট্যাটিস্টিকটা আমাদের কাছে জানা নেই এক্সাক্ট, প্রতিদিন মৃত্যুর সংখ্যা বাড়তেছে। তো কমপক্ষে 1000 লোক মারা গেছে, যেখানে শিশু আছে, বয়স্করাও আছেন। তো আপনার যে মারা গেছেন, মারা যাওয়ার পরে তার ফ্যামিলি মেম্বারদের এক ধরনের মানসিক সমস্যা হতে পারে। আর যেহেতু আহ, কিছু ট্রমাটিক ঘটনা ঘটছে, এর কারণে কিছু ট্রমা হতে পারে। তো আমি দুই বিষয়ে কথা বলবো ইনশাল্লাহ। প্রথমত আমি যে যে ফ্যামিলি মেম্বার্সরা তাদের আহ প্রিয়জনদেরকে হারিয়েছেন, তাদের এক ধরনের মানসিক সমস্যা হবে বা ফেস করবে বর্তমানে। এটাকে আমরা বলি যেটা যে গ্রিফ, বাংলা যেটাকে বলা হয় বিষাদ, দুঃখ, কষ্ট বা শোক। সো সো গ্রিফ যখন হয়, তখন গ্রিফের কিছু রিয়াকশন থাকে, যেটাকে আমরা বলি গ্রিফ ইজ এ নর্মাল রেসপন্স রেসপন্স টু এ লস। মানে হচ্ছে শোক হলো কোনো কিছু হারানোর পর একটা ন্যাচারাল বা প্রাকৃতিক একটা প্রতিক্রিয়া। তো গ্রিপে যখন হয়, গ্রিপ প্রসেসের মধ্যে দিয়ে যায়, তখন দুই ধরনের সিমটম থাকতে পারে বা উপসর্গগুলো থাকতে পারে। কিছু হলো ইমোশনাল, আর হচ্ছে ফিজিক্যাল। যে ইমোশনাল যে সিমটমগুলো হতে পারে সেটা হলো যেমন শক বা স্তম্ভিত হয়ে যাওয়া, ফিয়ার বা ভয়, স্যাডনেস বা দুঃখ, ডিনায়াল বা অস্বীকৃতি যে এটা আমার ঘটে নাই, এটা তার মধ্যে আসতে পারে। অ্যাঙ্গার বা রাগ হতে পারে, হতাশা, তা আমরা যেটাকে ডিপ্রেশন বলি, এটা হতে পারে। এবং আর একটা জিনিস হলো
খুবই গুরুত্বপূর্ণ, গিলটি ফিলিংস যেটাকে আমরা বলি অপরাধ বোধ, তাদের মধ্যে অপরাধ বোধ হতে পারে, হয়তো আমি বিস্তারিত যাচ্ছি না ওটা, এবং আকুলতা বেকুলতাও থাকতে পারে, এবং আপনার যে টু মাচ থিঙ্কিং যেটাকে আমরা সবসময় চিন্তা করা, এইগুলো হতে পারে আর কি, আইসোলেশন বা আপনার একাকিত্ব, লোনলিনেস, এগুলো হতে পারে আর কি। এটা ইমোশনাল। ফিজিক্যাল যেগুলো হতে পারে, ঘুমের সমস্যা যেটাকে আমরা ইনসোমনিয়া বলি, এটা এমন হতে পারে যে ঘুম আসতে দেরি হচ্ছে, বা ঘুম হলেও কিছুক্ষণ পর পর ঘুম থেকে জেগে উঠছে। যেমন আপনার ইটিং এর ক্ষেত্রে, যেমন খাদ্যের ক্ষেত্রে অরুচি হতে পারে আর কি। এবং ফেটিক যেটাকে আমরা দুর্বলতা বলি, শারীরিক দুর্বলতা থাকতে পারে। নৌজিয়া, বমি বমি ভাব যেটাকে বলি আমরা, এটা হতে পারে। ওয়েট লস বা ওয়েট গেইনও হতে পারে। এবং পেইন, বডিলি কোনো পেইন থাকতেও পারে। এই সব উপসর্গগুলো নির্ভর করবে আপনার কতটুকু ট্রমা বা কষ্ট ব্যক্তি পেয়েছেন। আসলে আমি একটু বিষয় এখানে শেয়ার করতে চাই। একটু যে গ্রিপটা নির্ভর করে কতটুকু, মৃত্যুটা কিভাবে হয়েছে। আমরা যদি দেখি বর্তমানে বাংলাদেশে যে ঘটনাটা ঘটে গেছে, এটা আনএক্সপেক্টেড। কেউ কিন্তু এইরকম মৃত্যুর জন্য প্রিপেয়ার্ড ছিল না। অ্যান্টিসিপেটরি যদি একটা গ্রিপ হয়, যেমন কেউ একজন টার্মিনাল ডিজিজ আছে, যেমন ক্যান্সার, HIV AIDS বা অন্য ধরনের টার্মিনাল ডিজিজ যখন হয়, তখন মানুষ কিন্তু মৃত্যুর জন্য কিছুটা, তাদের পরিবারের লোকজন মৃত্যুর জন্য কিছুটা মানসিকভাবে তারা প্রিপেয়ার্ড থাকে। কিন্তু এই যে ঘটনাটা ঘটে গেছে বাংলাদেশে, এর কারণে কেউ এরকম মৃত্যুকে প্রত্যাশা করে নাই। আর আমরা জানি যে যারা মারা গেছে বেশিরভাগই স্টুডেন্ট এবং কম বয়সী। তো তাদের যে কষ্টটা, এটা কষ্ট অনেক বেশি। সেটা আমরা দেখতে পাচ্ছি মিডিয়ায়, যখন মিডিয়ায় গিয়ে তাদেরকে ইন্টারভিউ করতেছে, পরিবার ফ্যামিলি মেম্বারসদেরকে, তারা কিভাবে কান্নাকাটি করতেছে আমরা বুঝতে পারছি যে তাদের কতটুকু কষ্ট আর কি। তো এটা আমি গ্রিপ নিয়ে বললাম। যারা পরিবারের যারা মৃত্যুবরণ করছেন, স্বজন আত্মীয় স্বজনকে হারাইছেন বা স্বজনকে হারাইছেন, তারা এই ধরনের কষ্টের মধ্যে আছেন। এবং আরেকটা ব্যাপার বলবো আমি, গ্রিফের কিছু প্রসেস আছে, গ্রিফ প্রসেস আছে। মানুষ যখন কিছু কষ্ট বা পরিজনকে হারায়, তখন তারা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়। একজন বিখ্যাত সাইকিয়াট্রিস্ট, ওনাকে কুবলার রস বলা হয়, উনি 1969-এ একটা মডেল দিয়েছেন আর কি, যে গ্রিপের 5টা স্টেজ, নর্মালি 5টা স্টেজ, নট নেসেসারিলি যে এই 5টা স্টেজের মধ্যে দিয়েই মানে যাবেই। তো সাধারণত যারা গ্রিপের মধ্য দিয়ে যায় বা এই বিষাদের প্রিয়জন হারানোর পরে যে কষ্টগুলো হয়, তারা সাধারণত 5টা স্টেজের মধ্যে দিয়ে যায়। প্রথমত হলো আপনার ডিনায়াল, যে অস্বীকৃতি জানানো, যে পরিবারের যে একজন ফ্যামিলি মেম্বার মারা গেছে বা তারা একজন হারিয়েছেন, তারা এটা মেনে নিতে চান না। তারা মনে করেন না, এটা হারায় নাই, হয়তো বা কোনো একদিন ফিরে আসবে, বা এটা আমার কাছে ঘটতে পারে না। এটা ডিনায়াল বলা হয়, অস্বীকৃতি বা জানানো আর কি। তারপরে দ্বিতীয় হলো আপনার অ্যাঙ্গার, তাদের রাগ হতে পারে, কষ্ট হতে পারে, যে এটা কেন আমার জন্য, এটা কেন আমার ক্ষেত্রে এটা ঘটলো, এই রাগটা হতে পারে। তারপরে 3 নম্বর হতে পারে যে বার্গেনিং। বার্গেনিং বলা হচ্ছে যে এরকম একটা, হয়তোবা আমরা মুসলমান যারা, তারা হয়তোবা ওই ধরনের ইয়েতে যায় না, তারপর যেটা নর্মাল প্রসেস যায়, যে এটা যদি না ঘটে এটা হতো আর কি, বা আমি মারা না যে এরকম হতো, এটা বার্গেনিং করা মানে সৃষ্টিকর্তার সাথে। এটা এটা নর্মাল একটা প্রসেস আর কি। আর আরেকটা হলো যে ডিপ্রেশন। এরপরে একজন মানুষ তারপরে তার হতাশা চলে আসে আর কি, এই প্রসেস গুলো পরে 4 নম্বরে গিয়ে হতাশায় যায়। 5 নম্বরে গিয়ে যেটা হয়, আমরা অ্যাকসেপ্টেন্স বলি, যে গ্রহণ করা। এটা সময় পরিপ্রেক্ষিতে তারা গ্রহণ করে নেয় যে না, আমার পরিবারে এই ঘটনাটা ঘটছে। এটা হলো কুবলার রস, উনি একজন নামকরা সাইকিয়াট্রিস্ট, ওনার এটা কথা। এটা এমনও হতে পারে যে একজন সরাসরি হয়তো ডিপ্রেশনে যেতে পারে, হয়তো সরাসরি আপনার বার্গেনিং যেতে পারে, বা অনেকেই যারা অ্যাকসেপ্ট করতে পারে, হয়তো নির্ভর করে যে ডেটটা কিরকম হয়েছে বা মৃত্যুটা কিরকম হয়েছে, তারা একেবারে হয়তো অ্যাকসেপ্ট করে নিল। সেটার সংখ্যা হয়তো খুবই কম। এটা হলো গ্রিফের প্রসেস। তো আমি গ্রিপ নিয়ে বললাম। আরেকটা বিষয় হলো আপনার যে ট্রমা যেটা হয়েছে, যারা আহত হয়েছেন বা
যারা বীভৎস দৃশ্যগুলো দেখছেন তাদের মধ্যে এক ধরনের ট্রমা হতে পারে। যেমন আমরা যেটাকে বলা হয় অ্যাকিউট স্ট্রেস ডিসঅর্ডার বলে, তবে আমি এটা ডিসঅর্ডার বলবো না, এটাকে আমি বলবো অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন, তীব্র মানসিক চাপের প্রতিক্রিয়া। যখন এরকম ঘটনাগুলোর মধ্যে দিয়ে যে কেউ যায়, আহত হয়, বা এই কষ্টগুলা বা এই ট্রমাটাইজ ইনসিডেন্ট গুলা যারা প্রত্যক্ষ করেন তাদের মধ্যে এই ধরনের প্রতিক্রিয়া হতে পারে। যেমন প্রায় সিমটম গুলা গ্রিপের এবং আপনার ট্রমার সিমটম গুলো প্রায় এক ধরনের হতে পারে, তবে যেগুলো আপনার গ্রিপের যে সিমটম গুলো হয় বা উপসর্গগুলো হয় সেগুলো সাধারণত ডিপ্রেসিভ হয়। ডিপ্রেশনের যে সিমটম সেগুলোর সাথে বেশি রিলেটেড থাকে। এবং অ্যাকুইট স্ট্রেস রিয়াকশন যেটা হয় সেটার ক্ষেত্রে আপনার সাধারণত অ্যাংজাইটি রিলেটেড যে সিমটম গুলো থাকে সেগুলো হয়। যেমন আপনার ফ্ল্যাশব্যাক হতে পারে। ফ্ল্যাশব্যাকের বাংলা করা একটা যদিও কঠিন, মানে যেমন আপনার এটা কিন্তু আপনার ইয়ে না যে রিমেম্বার না, যখন ফ্ল্যাশব্যাক হলো এরকম যে ঘটনাটা হঠাৎ করে মনে পড়বে এবং ব্যক্তি স্টার্টেড হয়ে যাবে বা চমৎকৃত হয়ে যাবে, মানে আপনার চমকে যাবে আর কি, এইটাকে বলা হয় ফ্ল্যাশব্যাক। আবার নাইটমেয়ার হতে পারে। নাইটমেয়ার হচ্ছে বাংলা আমরা বলি দুঃস্বপ্ন, ব্যাড ড্রিম, যেটা রাতের বেলা হয়তো ব্যাড ড্রিম হতে পারে। এই ধরনের অ্যাঙ্গার থাকতে পারে তাদের। এই তারপরে আপনার ভয়, তারপরে সবসময় একটা ভীতির মধ্যে থাকা, ভীতির সন্ত্রস্ত থাকা, এটা আপনার হতে পারে। এগুলো হলো আপনার সাইকোলজিক্যাল বা ইমোশনাল সিমটম। এবং আপনার ফিজিক্যাল সিমটম, ওই যে আপনার গ্রিপে যে ধরনের ফিজিক্যাল সিমটম, ওই ধরনের সিমটম আপনার অ্যাকুইট স্ট্রেস রিঅ্যাকশনেও হবে আর কি। তো ধন্যবাদ আপনাকে। জি, আমরা সুন্দর একটি আলোচনা শুনলাম। তো সাইদ ভাই যদি এখন আমাদেরকে একটু বলেন যে কখন আমরা এটাকে আশঙ্কাজনক ধরে নিব বা কখন আমরা এটাকে মনে করব যে এটা সাধারণত মানসিক সমস্যার ক্ষেত্রে আমাদের যে একটা ব্যাপার থাকে যে একটু সময় গেলে ঠিক হয়ে যাবে এবং একটা পর্যায়ে হয়তো সেটা ঠিক হয়ে যায়, কিন্তু কখন আমরা বুঝবো যে এটার ক্ষেত্রে আমাদের সাহায্য দরকার, এটা নিয়ে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ মার্জিয়া মমতাজ আপুকে। আমি প্রথমে আমাদের উপস্থিত দর্শক এবং একাডেমি এবং অনুষঙ্গের আয়োজক যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে ভালোবাসা জানাই। আজকে আমাদের মূল যে বিষয়টা নির্ধারণ করা হচ্ছে পারিবারিক মানসিক স্বাস্থ্য ঝুঁকি এবং বাবা মায়ের করণীয়। এই পর্যায়ে ভাই আমাদের সেগুলো খুব চমৎকার হয়ে বলেছেন যে আমরা কি ধরনের ট্রেড ফিল করছি বা সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল সিমটম, নেগেটিভ সিমটম আমরা দেখতে পাচ্ছি। তো আসলে এই বিষয়টা কখন আমরা স্বাভাবিক ধরবো এবং কখন স্বাভাবিক ধরবো না, বা এটার জন্য উত্তরণের উপায়গুলো কি, সেগুলো আমাকে কথা বলতে হবে। আসলে আমি যদি খুব স্বাভাবিক খুব সিম্পলি বলি যে আমরা যখন এই ঘটনাগুলো, যে ভাই আমাদের কি বলে সাইন সিমটম গুলো বা সাইকোলজিক্যাল যে বিষয়গুলো আছে, নেগেটিভ ইমপ্যাক্ট গুলো আমাদের বিপ্লবের পরবর্তী সময় আমাদের গোটা সমাজ ব্যবস্থার উপর ঝেঁকে বসেছে, সেগুলো অস্বাভাবিক কিনা, আমি বলবো যে অবশ্যই স্বাভাবিক না। কারণ আমরা দেখেছি যে বিপ্লব পরবর্তী সময়ে আমরা অনেক ট্রমাটিক ইভেন্টের মুখোমুখি হয়েছি। বিপ্লবের যে পরবর্তী সময়ে অনেক ধরনের মানসিক সমস্যায় জর্জরিত আমরা দেখতে পাই, আমাদের পারিবারিক পর্যায়ে, আমাদের ব্যক্তিগত পর্যায়ে, সামাজিক পর্যায়ে এবং রাষ্ট্রীয় এমনকি বৈশ্বিক ক্ষেত্রে এক ধরনের ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। সো কাজে এই বিষয়গুলো স্বাভাবিক নয়। আমরা তখনই স্বাভাবিক বলতে পারি যেটা আমাদের নর্মাল লাইফকে বা স্বাভাবিক জীবনযাত্রার মানকে অবধমিত না করে, কিংবা আমরা যখন আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারি যে কোনো পরিস্থিতিতে, তখন সেটাকে আমরা স্বাভাবিক ধরতে পারি। বাট বর্তমান যে পরিস্থিতি আমরা দেখেছি, বিভিন্ন ধরনের ট্রমা, বিষণ্ণতা এবং বিভিন্ন ধরনের রাহাজারি বা নৈরাজ্য আমাদের এখানে ঘটেছে। সেক্ষেত্রে আমাদের যে ধরনের সাইকোলজিক্যাল কন্ডিশন তৈরি হয়েছে বা মানসিক অবস্থা তৈরি হয়েছে, সেটা স্বাভাবিক নয়। তার মূল কারণ হচ্ছে সেটা আমাদের আচরণগত, অর্থাৎ বিহেভিয়ারাল এন্ড ইমোশনাল অ্যাসপেক্ট কে খুব নেগেটিভলি ইনফ্লুয়েন্স করছে, প্রভাবিত করছে। আমরা যদি দেখি যে আমাদের
এর ফলে আমাদের মধ্যে এক ধরনের যেমন আতঙ্ক বা ভয় কাজ করছে, আহ পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে আমাদের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, উম, উৎকণ্ঠা, ইভেন আমাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মেজাজের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছে, খিটখিটে মেজাজ হয়ে গেছে আমরা অনেক ক্ষেত্রে। সো এক্ষেত্রে আমরা অবশ্যই বর্তমান যে পরিস্থিতিটা মধ্য দিয়ে আমরা যাচ্ছি সেটা কখনোই আমরা সবাই বলতে পারি না, এবং আমি মনে করি এই পরিস্থিতিতে মেন্টাল হেলথ এক্সপার্ট যারা আছেন তাদের সহযোগিতা প্রয়োজন। এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে বর্তমান পরিস্থিতিতে আমরা নিজেদেরকে বর্তমান পরিস্থিতি অনুধাবন করার সাথে সাথে আমাদের নিজেদের মধ্যে অ্যাকসেপ্টেন্স আমরা বৃদ্ধি করতে পারি বর্তমান পরিস্থিতিটাকে বোঝার জন্য। আহ পাশাপাশি আমরা আরো বেশ কয়েকটা বিষয়কে আমরা হাইলাইট করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিকে ধৈর্য সহকারে মোকাবেলা করার এক ধরনের কোপিং স্ট্র্যাটেজি আমাদের মধ্যে ডেভেলপ করতে হবে নিজেদের মধ্যে। আমরা যে পর্যায়ে আছি সেই পর্যায় থেকে আমি কি ব্যক্তি হিসাবে, একজন পরিবারের সদস্য হিসাবে কিংবা এক মনোবিদ হিসাবে আমার ভূমিকা আর আমার যে রুলস আছে বা ভূমিকা আছে সেটা সম্পূর্ণ পালন করতে হবে। পাশাপাশি আমাদের বর্তমান আমরা এক ধরনের সোশ্যাল ইনসিকিউরিটিতে ভুগছি, সেই বিষয়গুলো তো আমাদেরকে ফোকাস করতে হবে। আমরা এখন দেখতে পাই ডাকাত সমস্যা সৃষ্টি হয়েছে, রাতে আমাদের এলাকায় ডাকাত পড়ছে, যেটা কখনোই স্বাভাবিক নয়, আমরা পূর্বে কখনো এগুলো দেখি নাই। বাট তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের অর্থনৈতিক ব্যবস্থার উপর পড়ছে, সামাজিক সিকিউরিটির উপর পড়ছে। এবং শুধু তাই নয়, এগুলো আমাদের পারিবারিক পর্যায়েও এক ধরনের অস্থিরতা তৈরি করছে, মতনৈক্য বা দ্বন্দ্ব তৈরি করছে আমার সোসাইটিতে বর্তমান পরিস্থিতির ফলে। আমরা দেখতে পাই যে বর্তমান সময়ে আমি আজকের একটা পত্রিকার রিপোর্টে দেখলাম যে মাদকাসক্তের পরিমাণটা বেড়ে গিয়েছে পূর্বের চাইতে অনেক বেশি। অনেক ব্যক্তিকে দেখছি আমরা যারা এই আন্দোলনে অপ্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছে, তারা বিকলাঙ্গ হয়েছে, তাদের মধ্যে এক ধরনের মানসিক বেকারগ্রস্ততা দেখা দিয়েছে। আমরা শুধু তাই নয়, আমরা বর্তমান সমাজে বেকার আমাদের যে সোসাইটি আছে, আনএমপ্লয়মেন্ট সোসাইটি, তাদের মধ্যে এক ধরনের কলহ বিরাজ করছে আমরা দেখতে পাই। শুধু তাই নয়, আমাদের পারস্পরিক পলিটিক্যাল ইনস্টেবিলিটির জন্য অস্থিরতা এবং হচ্ছে অবিশ্বাস জন্ম দিচ্ছে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে, আমরা তাই দেখতে পাচ্ছি। এবং শুধু তাই নয়, আমাদের যদি চিন্তা করেছি আমাদের পারিবারিক বলয়েও কিন্তু এক ধরনের সিভিল জিয়ালাসি বা আমাদের মধ্যে এক ধরনের টেরিটোরিয়াল থ্রেটও আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, আমাদের বৈশ্বিক যে রিজার্ভ আমাদের টাকার কথা সেটা অনেকটাই কমে এসেছে এই বর্তমান পরিস্থিতির ফলে। এর ফলে অর্থনৈতিক মন্দাভাব একটা দেখা দিয়েছে আমাদের এই বিপ্লবের ফলে। আর আমি আবার বলতে চাই, এই পরিস্থিতি কোনোভাবেই স্বাভাবিক নয়, বরং এর জন্য উত্তরণের সঠিক পন্থাটি আমাদেরকে খুঁজে বের করতে হবে। জি, ধন্যবাদ। এবার আমরা একটু ঘরের ভেতরে আসি। তাই না? যে এই সমস্যাগুলোর কারণে আমাদের ঘরের যারা বাচ্চাদেরকে দেখাশোনা করছেন তাদের কি কি ধরনের সমস্যা হচ্ছে। আমরা যদি শুরুতে মায়েদের কথা চিন্তা করি, সাধারণত আমরা দেখে থাকি যে মায়েরা হয়তো খুব বেশি পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে থাকেন না বা পলিটিক্যাল বিষয়ে আগ্রহ থাকে না, কিন্তু বর্তমান পরিস্থিতিটা আসলে এমন গেছে যে নিজের সন্তান বড় না হলেও অনেক সময় অন্য মানুষের সন্তান আহ রাস্তায় বেরিয়েছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা দেখে মায়েরা অস্থির হয়েছে। আবার অনেকের আছে যে ছেলে মেয়ে যেতে চাচ্ছে, বাধা দিতে পারছেন না, কখনো নিজে নেমে যাচ্ছেন। এই যে একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা পার করলাম, এটার কি কি ধরনের ইফেক্ট মায়েদের উপরে এবং তাদের মাধ্যমে পুরোটা পরিবারে পড়তে পারে, আমরা একটু শিল্পী স্যারের থেকে জিজ্ঞেস করতে চাই। ধন্যবাদ মার্ডি আপা। আমি একটা বিষয় আরো একটু যোগ করতে চাই, যেটা আমাদের আবু সাইদ ভাই বললেন। আপনি যেটা আপনি প্রশ্ন করছিলেন যে এটা স্বাভাবিক কি না, আমি এ বিষয়ে একটু বলবো আর কি। যে যে সিমটম গুলো হচ্ছে, এই সিমটম গুলো স্বাভাবিক আপাতত। যেটা আপনার গ্রিফের যে সিমটম গুলা, ফিজিক্যাল ইমোশনাল সিমটম, এগুলো স্বাভাবিক। এবং আপনার অ্যাকিউট স্ট্রেস রিয়াকশন, আমি কিন্তু বলছিলাম যে এটা আমরা ডিসঅর্ডার বলতেছি না, এটা একটা নর্মাল। কিন্তু ওনার সাথে উনি একটা সুন্দর কথা বলছেন যে যে আমাদের যে পরিবেশ, এটা আমাদের যে এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা কিন্তু আপনার আমাদের স্বাভাবিক না। এই আমাদের যদি এই ট্রমাগুলো থেকে বের হয়ে আসতে যায়,
তাহলে আমাদের যেটাকে আমরা বলি সাইকো সোশ্যাল সাপোর্ট, শুধু সাইকোলজিক্যাল না, আপনার সোশ্যাল এনভায়রনমেন্টটা আমাদের সুন্দর হতে হবে। তো ওই দিক থেকে উনি সুন্দর করে বলছেন যে আসলে যে আমাদের বর্তমান পরিস্থিতি, ইকোনমিক্যাল বলেন বা পলিটিক্যাল এবং আপনার আইন শৃঙ্খলার অবস্থা, একটা আসলে আমরা যে ট্রমা আমাদের হয়ে গেছে বা গ্রিপ প্রসেসের মধ্যে যাচ্ছে, এটাতে আমরা যে সহজে বের হব, এটা কিন্তু আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে আর কি। তো আপনি যেটা বলছিলেন যে আহ, এই এই যে বাংলাদেশের যে গণবিপ্লব বা গণ অভ্যুত্থান হয়ে গেল, যে ধরনের ট্রমাটিক ইনসিডেন্টের মধ্যে আমরা গেলাম, এর কারণে বাংলাদেশে যে আমাদের মায়েরা আছেন, তারা কি ধরনের মানসিক সমস্যার মধ্যে পড়বেন বা তারা কিভাবে এফেক্টেড হবেন। দেখেন, আমি আসলে একটু এটা চিন্তা করে দেখেছি যে আহ, যারা, আমাদের কাছে তো স্ট্যাটিস্টিক 100% নাই, যতটুকু আমরা বুঝতে পেরেছি যে বেশিরভাগ যারা মৃত্যুবরণ করেছেন তারা হলেন হয়তো আহ, কিছুটা মানে 18-এর উপরে আর কি, অ্যাডাল্ট, এবং কিছু আছেন আপনার আহ, আপনার চাইল্ড। যারা অ্যাডাল্ট আছেন, যারা মৃত্যুবরণ করছেন, হয়তো বিবাহিত আছেন অনেকেই। যদি উনি মৃত্যুবরণ করেন, তার যে ফ্যামিলি মেম্বার আছে, ওয়াইফ, তার স্ত্রী, উনি কিন্তু এফেক্টেড। যিনি দুনিয়া থেকে চলে গেছেন, ওনার তো আর কোনো মানসিক সমস্যা নাই, কিন্তু যিনি বেঁচে থাকতেছেন তার মধ্যে একটা কিন্তু ট্রমা কাজ করতেছে, একটা কষ্ট কাজ করতেছে। এভাবে আমাদের মায়েরা বা নারীরা, ওনারা সাইকোলজিক্যালি এফেক্টেড এবং ফিজিক্যালিও এফেক্টেড। দ্বিতীয় হলো আপনার যারা 18 বছরের নিচে, যারা ছাত্ররা আহ, শহীদ হয়েছেন বা মারা গেছেন বা জীবন বিসর্জন দিয়েছেন, তারা তাদের মায়েরা, আবার একদিক থেকেও মায়েরাও এফেক্টেড। তো দুই দিক থেকে আমি, যেটা আমার নিজস্ব চিন্তা ভাবনা, যে মায়েরা বেশি এফেক্টেড হয়েছে আর কি এই ঘটনার পর, ওই গণ অভ্যুত্থানের পরে সাইকোলজিক্যালি। এবং আমরা যদি বলি, যারা, আমি খুবই খুশি যে আমাদের আবু সাইদ ভাই আছেন স্কুল সাইকোলজিস্ট, এটা আমার অনেক ভালো লাগলো যে উনি আছেন। আমাদের এখন বাচ্চারা, তারাও কিন্তু ট্রমাটাইজড। দেখেন, আমাদের 2020 সাল থেকে করোনা শুরু হয়ে গেছে। করোনার সময় কিন্তু মানুষ অনেকটাই মানসিকভাবে এফেক্টেড ছিল। যখন আমরা রিকভার করতেছি, এই সময় আর একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেল, যার কারণে এবং লকডাউন ছিল, অনেক যে বীভৎস দৃশ্য হয়েছে, আমরা সবাই জানি সেটা। এর কারণে আমাদের যারা কোমলমতি শিশুরা আছেন বা স্টুডেন্টরা আছেন, তারাও কিন্তু এফেক্টেড। তো আহ, এখানে দেখেন, মায়েরা তারা নিজেরাও সাইকোলজিক্যালি এফেক্টেড এবং তাদের বাচ্চারাও এফেক্টেড। যখন বাচ্চারা সাইকোলজিক্যালি ট্রমাটাইজড হয়, তাদের মধ্যেও কিন্তু ওই ধরনের, যে ধরনের সিমটম গুলো বলা হলো, তারা ইরিটেবল হয়ে যায়, আহ ঘুমাতে পারে না, আহ হয়তো তারা রিয়াক্ট করে, আহ, বাসায় খিটমিটে মেজাজের হয়ে যায়। এগুলো কিন্তু মায়ের উপর এসে পড়তেছে, সবগুলোই হচ্ছে আপনার মায়ের কাছে আসতেছে। তো এইভাবেই আমাদের পরিবারে মায়েরা এবং শিশুরা, তারা এই ঘটনার পরে এফেক্টেড আর কি সাইকোলজিক্যালি। ধন্যবাদ আপনাকে। যে অনেক ধন্যবাদ। আমরা সুন্দর একটা জায়গা আপনিও তুলে ধরলেন। আমরা আসলে এটা জানতে চাচ্ছিলাম যে এইটা আসলে একজন মা যখন প্রভাবিত হন, সেটা আসলে পুরো পরিবারকে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুইভাবেই প্রভাবিত করে। এবং যেহেতু এখানে সরাসরি মায়েরা এই বিষয়টার সাথে মানসিকভাবে যুক্ত ছিলেন, তাদের এই ট্রমার ব্যাপারটাকে অস্বীকার করা যায় না। তো আপনি যদি সাথে আমাদেরকে একটু আলোকপাত করেন যে এটা থেকে আমরা কিভাবে উঠে আসবো, স্পেশালি মায়েদেরকে যদি আপনি কোনো কিছু, কোনো টুল, কোনো টিপস বলতে চান। কাজের ইয়েস, কষ্ট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমাকে, আমি ধন্যবাদ মার্জিয়া আপা। আসলে যদি বলি, বিষয়টা খুবই কমপ্লিকেটেড, ইজি না আসলে। আমরা যতভাবে বলতেছি যে হয়তো ইজিলি অ্যাকসেপ্ট করা যাবে, অ্যাকসেপ্টেন্সটা খুবই কঠিন। আমি আপনাকে বলবো, হয়তো পরবর্তী সময় পেলে বলবো যে আমরা, আমাদের আজকে যে টপিকটা হয়েছে যে আহ আহ, বর্তমান পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য ঝুঁকি এবং আহ, বাবা মার করণীয়। আসলে আমি বিষয়টাকে আরো একটু ব্রডলি বলতে চাই যে শুধু বাবা মার করণীয় নিয়ে আমরা হয়তো কথা বলবো না। আমাকে যদি আপনি সময় দেন, আরেকটু আমি কথা বলবো যে আমাদের সবারই করণীয় আছে এখানে, রাষ্ট্র থেকে শুরু করে ব্যক্তি পর্যায় পর্যন্ত সবারই করণীয় আছে।
বিশেষ করে আমি এই মুহূর্তে যদি বলি আপনাকে, আমাদের রাষ্ট্রের বা যারা আছেন তাদের করণীয় অনেক আছে। আহ, এখানে যারা সাইকোলজিক্যালি এফেক্টেড হয়েছেন তাদেরকে দরকার আপনার সাইকোসোশ্যাল সাপোর্ট। সাধারণত যদি অন্য দেশে হতো, আমার যেটা ধারণা, আমি যদি বোচ্চনের কথাই বলি আর কি, তাহলে প্রথমত যে কথাটা আসতো এই ঘটনার পরে সব লেভেল থেকেই, আপনার প্রেসিডেন্ট থেকে শুরু করে সাধারণ মানুষই বলতো সাইকোসোশ্যাল সাপোর্ট। আসলে আমাদের যারা এফেক্ট হয়েছে তাদের সাইকোসোশ্যাল সাপোর্ট দরকার। এখানে দেখেন, প্রথমত হলো যারা গ্রিপ প্রসেসে যাচ্ছে তাদেরকে লাগবে। দ্বিতীয়ত হলো যারা আহত হয়েছেন তাদের লাগবে। তৃতীয়ত আপনার আরো যদি বলি, যারা, আমি হয়তো আমরা বিষয়টা আনবো কিনা, আরেকটা বিষয় হলো যারা আয়না ঘরে ছিলেন, তথাকথিত আয়না ঘরে যারা ছিলেন তাদের মধ্যে ট্রমা আছে। আরো যদি আমি আহ অতীতে ফিরে যাই, যে যারা আহ যেটা পিলখানা হত্যাকাণ্ড হয়েছে সেখানে যারা এফেক্টেড হয়েছেন 15 বছর তারা কথা বলতে পারেন নাই, তাদেরকেও আপনার সাইকোসোশ্যাল সাপোর্ট দরকার হবে। তো আমি এই জায়গায় ফিরে আসতেছি যে এখন যে আমরা হয়তো বলতেছি যে কিভাবে তারা গ্রহণ করবেন, আসলে গ্রহণ করাটা খুবই কঠিন, সুকঠিন। তো আমাদের তো এখন অল্টারনেটিভ নাই। যেটা করতে হবে, আমাদের অ্যাকসেপ্টেন্সটা নিয়ে আসতে হবে। আমি যেটা বলবো, আমরা আহ যখন আমরা 19-এ পড়তাম, আমাদের একটা প্রবন্ধ ছিল সময়ের প্রয়োজনে। জহির রায়হানের একটা প্রবন্ধ ছিল যে 71 সালে একটা মুক্তিযুদ্ধ নিয়ে, যে আমরা যারা জিজ্ঞাসা করছে আপনি কেন লড়ছেন, যে সময়ের প্রয়োজন লড়ছি। তো আমাদের আজকে বাংলাদেশের যে ঘটনা ঘটে গেছে, আমাদের যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তারা সময়ের প্রয়োজনে কিন্তু শহীদ হয়েছেন, তাদের জীবন বিসর্জন দিয়েছেন। হয়তো এটা সুকঠিন ব্যাপার, কিন্তু আমাদেরকে ধীরে ধীরে হোক আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং আহ তারা যেটা কাজ করতে পারেন, যারা আমাদের চলে গেছে তাদের জন্য কি অল্টারনেটিভ থাকতে পারে, যেমন আপনার তার জন্য প্রার্থনা করা যেতে পারে, দোয়া করা যেতে পারে। তারপরে আপনার তাদের যে ড্রিম ছিল, মানে কোনো একটা ভবিষ্যতে হয়তো কোনো কিছু করবে, ওই ড্রিম বা ওই ড্রিমটা যদি ফুলফিল করা যায়, আর অন্য ভাই বোন থাকেন তারা ওই চেষ্টা করবেন আর কি। যেমন তাদের যদি কোনো একটা হবি ছিল, যেমন মানুষকে হেল্প করার, ভালো কাজ করার, পিতামাতারা সেটা কাজ করতে পারেন আর কি। আহ, এইভাবে আমরা অ্যাকসেপ্ট করতে পারি আর কি। আর আরো করা যেতে পারে যে আপনার আহ, তারা যে আমরা যেটাকে প্লেজার অ্যান্ড মাস্টারি বলি, যেটা যে ভালো কাজ, যেটা কাজ করলে ভালো লাগে, প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি, সেটাতে ওরা এঙ্গেজ হতে পারেন। আর যদি খুবই কষ্ট হয়, যারা বিশ্বস্ত একজন থাকেন, আহ, এটা মানে ট্রাস্টওয়ার্দি হতে হবে, যে কনফিডেন্সিয়ালিটি মেনটেন করবে এবং কাউকে বলে বেড়াবে না, তাদের কাছে ওনারা কথা শেয়ার করতে পারেন আর কি। আর যদি ফিজিক্যাল সিমটম হয়, তাহলে আমরা যেটাকে বলি ব্রিদিং রিল্যাক্সেশন করা, এক্সারসাইজ করা, এগুলো ওনারা করতে পারেন যারা এফেক্টেড, বিশেষ করে যারা ট্রমার মধ্যে আছেন, একুট স্ট্রেস ডিসঅর্ডার যাদের বা একুট স্ট্রেস রিয়াকশন যাদের আছে, ওনারা ব্রিদিং রিল্যাক্সেশন করতে পারেন। হয়তো বা এন্ড অফ দ্য সেশনে যদি আমরা সময় পাই, তাহলে আমি একটু ব্রিদিং রিল্যাক্সেশনটা কিভাবে করতে হয় ওটা দেখা দিতে পারবো। ধন্যবাদ আপনাকে। জি, অনেক ধন্যবাদ। তো আবু সাইদ ভাইয়ের কাছে এই বিষয়টাই আবার একটু শুনতে চাই। আমি একটু আপনাকে আরেকটু প্রশ্ন যোগ করে দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা বেশ কয়েকজন মায়ের সাথে কথা বলছি, যেহেতু আমি নিজেও একজন মা। তো আমরা যখন নিজেরা কথা বলি তখন যে অভিযোগটা আসলে আমরা আগে বাচ্চাদেরকে নিয়ে করতাম, যে এরা খুব অস্থির, মনোযোগ দিতে পারছেন না। তো গত কিছুদিনে আমাকে বেশ কয়েকজন মা এটা বলছেন যে আমি খুব অস্থির হয়ে গেছি, কোনো কিছুতে মনোযোগ দিতে পারছি না, ডিভাইসটা হাত থেকে রাখলে মনে হয় আমি কিসের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, সারাক্ষণ আমাকে ডিভাইসের সাথে থাকতে হচ্ছে। এবং এটা খুব যে আমি সচেতন ভাবে করছি সেটা না, আমি হয়তো অবচেতন ভাবেই হাতে নিয়ে নিচ্ছি। আমি কি করব? এইটা সহ যদি আপনি এই প্রশ্নটাতে আলোকপাত করেন, আবু সাইদ। ধন্যবাদ আপু। চমৎকার কোয়েশ্চেন। আসলে বর্তমান পরিস্থিতিতে নয় শুধু, সব ক্ষেত্রে মায়েদের ভূমিকা পরিবার পরিচালনার ক্ষেত্রে কিংবা প্যারেন্টিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, অনস্বীকার্য বলা চলে। সো মায়েরা শুধু যে আমাদের কাছ থেকে সাপোর্ট চাচ্ছেন এই মুহূর্তে, সেটা এরকম না। মায়েরা সাপোর্ট আমাদেরকে দিচ্ছেন। আমি যদি সব দিক মিলিয়ে ভাইয়ের আলোচনা এবং আমাদের ব্রত আলোচনা প্রেক্ষাপটে সবকিছু বলি, যে প্রথমত হচ্ছে দরকার আমাদের মায়েদের এই মুহূর্তে ইমোশনাল সাপোর্ট দরকার।
আপনারা জানেন যে খুব স্বাভাবিকভাবে আহ আমার অনেক বেশি ইমোশনাল হয়ে থাকেন, অনেক সেন্সিটিভ হয়ে থাকেন তার ফ্যামিলিগত বিষয়গুলোর জন্য বা সন্তান লালন পালনের ক্ষেত্রে তার অনেক বেশি ভূমিকা রাখার জন্য। তো বর্তমান পরিস্থিতিতে দেখা যায় মায়েরা কিছুটা অস্বস্তি, উৎকণ্ঠা, আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছেন। তো এক্ষেত্রে আমি মনে করি যে পরিবারের সদস্য হিসেবে আমাদের প্রথম কাজ হবে তাদের সাথে শেয়ারিং করা, তাদেরকে কেয়ারিং করা, তার হচ্ছে তাদেরকে ইমোশনাল সাপোর্ট দেওয়া। পাশাপাশি আমরা দেখা যায় শুধু যে আমরা অনেক সময় আমরা ইমোশনাল সাপোর্ট না দিতে পারলেও আমরা যখন তাদের সাথে কথা বলি বা কোনো একটা বিহেভিয়ারাল ইস্যুর সাথে আমরা সম্পৃক্ত হই তাদের সাথে, সেক্ষেত্রে আমরা যেন তাদের সাথে পজিটিভ রেসপন্স করি, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের মায়েরা এই মুহূর্তে তাদের সন্তানদেরকে নিয়ে অনেকটা স্টিগমাটাইজ হয়ে যান, যে আন্দোলনে কে কে অংশগ্রহণ করেছে বা অন্যের সন্তানের মৃত্যু দেখে নিজের সন্তানের ওই অবস্থায় যখন তারা কল্পনা করে, তাদের মধ্যে এক ধরনের উদ্বেগ কাজ করে। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আমাদের পারিবারিক লার্নিং এর পাশাপাশি বা শেয়ারিং এর পাশাপাশি আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আমরা এই বর্তমান পরিস্থিতি কি সেই বিষয়টা উপলব্ধি করা, এবং পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা কি কাজ করতে পারি, পরিবার সদস্য হিসাবে একজন মায়ের কি ভূমিকা হবে, সেটা যদি আরো ক্লিয়ার করা যায়, আমার মনে হয় যে এক্ষেত্রে মায়েদের অনেক ক্ষেত্রে সমস্যার সমাধান হবে। আমরা দেখি যে আবার অনেক ক্ষেত্রে মাদের যে বিষয়টা কাজ করে সন্তানের ভীষণ নিয়ে অনেক বড় বেশি টেনশন থাকেন, যে বর্তমান পরিস্থিতিতে ওনারা যে ধরনের ট্রমাটাইজেশন বা ট্রমার মধ্যে দিয়ে আসছেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে পরিবারের যে প্যারেন্টিং এর দায়িত্বটা শুধু মায়েদের উপর চাপিয়ে না দিয়ে আমার কাছে মনে হয় যে পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন তাদেরকেও এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, তাদের তাদের সাইকোসোশ্যাল সাপোর্ট হিসেবে তাদের ভূমিকা পালন করা উচিত। পাশাপাশি আমরা দেখি যে অনেক ক্ষেত্রে আমরা বর্তমানে যে বিষয়টা করতে পারি বা যে বিষয়টার দিকে ফোকাস করতে পারি, আপনি একটা বিষয় বলেন যে ডিভাইস বা স্ক্রিন টাইমের বিষয়টা মনে হয় আপনি উল্লেখ করেছেন এখানে। তো স্ক্রিন টাইমের যে বিষয়টা আমার কাছে মনে হয় যে এটা এক্ষেত্রে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করতে হবে। অনেক ক্ষেত্রে মায়েদের ক্ষেত্রে অলস সময় তাকে যে কোনো পরিবারে থাকেন অনেকেই হয়তো বা হোম মেকার হিসেবে আছেন বা তাদের ক্ষেত্রে অনেক সময়টা অনেক বেশি থাকে অনলাইনে থাকার, সেক্ষেত্রে অনলাইন ব্যবস্থার নিয়ন্ত্রণটা রাখতে হবে। শুধু অনলাইনে থাকলে এখন দেখা যাচ্ছে বর্তমান মুভমেন্ট বা মুভমেন্ট সংক্রান্ত যে বিষয়গুলো আছে সেগুলোর দিকে মারা অনেক বেশি ফোকাস করেন। তো সেই দিক থেকে মনোযোগটা সরিয়ে অন্য কোনো পজিটিভ বিষয়ের দিকে যদি করা যায় সেটা খুব ভালো হয়। আমার কাছে মনে হয় যে আমরা জানি যে স্ট্রেসফুল সিচুয়েশন নিয়ে ওনারা অনেক বেশি আহ উদ্বিগ্ন থাকেন, এক্ষেত্রে আমরা এটাকে অল্টার করতে পারি, পরিবর্তন করে পজিটিভ কোন একটা অবস্থার মধ্যে ওনাদেরকে নিয়ে আসতে পারি। পাশাপাশি আমার কাছে মনে হচ্ছে মায়েদের ইমোশনাল ভেন্টিলেশন খুব গুরুত্বপূর্ণ। ইমোশনাল ভেন্টিলেশন আমরা কাউকে কিছু বলতে চান, ওদেরকে আমরা শুনতে হবে, অ্যাক্টিভ লিসেনিং, ওনাদের কথাগুলো আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, এবং তার যথার্থ উপযুক্ত ব্যাখ্যা এবং যুক্তিসঙ্গত ব্যাখ্যা আমাদেরকে উপস্থাপন করতে হবে। অনেক ক্ষেত্রে যখন ওনাদের মধ্যে নেগেটিভ থট কাজ করে, সেক্ষেত্রে ওনাদের বা আচার বিহেভিয়ারাল কিছু ইস্যু কাজ করে, ও পারিবারিক সদস্যদের সাথে হয়তো বা ওনারা ঠিক মতো আচরণ করেন না বা উদ্বিগ্ন খিটখিটে মেজাজ হয়ে আচরণ করেন। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমরা অনেক ক্ষেত্রে পরিবার সদস্য যারা আছে অনেক স্ট্রেসের হিসেবে কাজ করে ওনাদের। আমাদের উচিত হবে প্রায়োরিটি লিস্ট তৈরি করা মায়েদের জন্য, যে আমার পরিবারের যে ফিমেল বা মা যিনি আছেন তাকে প্রায়োরিটি লিস্টে প্রধান করা এবং প্রথম রেখে আমরা আমাদের দৈনন্দিন যে স্কেডিউল গুলো আছে কিংবা আমাদের পারিবারিক যে শেয়ারিং কেয়ারিং গুলো আছে সেক্ষেত্রে আমরা মাকে প্রধান করে বা প্রধান প্রাধান্য দিয়ে আমরা কাজগুলো করতে পারি। আরেকটি বিষয় হচ্ছে পরিবারের সদস্য হিসেবে আমাদের সবার উচিত হবে এই মুহূর্তে ইতিবাচক আচরণ করা এবং যতটুকু সম্ভব আনকন্ডিশনাল লাভ দেয়া। আমরা জানি সব ক্ষেত্রে আমরা মায়েরা যখন আমাদেরকে সবসময় আনকন্ডিশনাল লাভ দিয়ে থাকেন, পরিবারের সদস্য হিসেবে আমারও কর্তব্য এই মধ্যে তাকে একটা শর্তহীন ভালোবাসা দিয়ে আনকন্ডিশনাল লাভ দেয়া। আহ জি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। শিবলি সাদিক ভাই কি এ ব্যাপারে সংক্ষিপ্ত কিছু বলবেন কিনা? আমি কিছু বিষয় অ্যাড করতে চাচ্ছি আর কি, দু একটা বিষয়, যে কিভাবে আসলে পরিবার কোয়ালিটি টাইম দিতে হবে আর কি। আমরা সবসময় বলি যারা আমরা বাচ্চাদেরকে নিয়ে কাজ করি, সবসময় বলি যে বাবা মাকে বাচ্চাদেরকে কোয়ালিটি টাইম দিতে হবে, যেহেতু
স্কুল বন্ধ ছিল, বা তারা অনেক দিন স্কুলে যেতে পারে নাই। বললাম যে করোনার কারণে এবং আপনার এই বাংলাদেশে যে ঘটনা ঘটলো, তাদেরকে সময় দিতে হবে, প্রচুর পরিমাণে সময় দিতে হবে। আহ বেশি করে খেলার মাঠে নিয়ে যেতে হবে, আহ বাসায় সময় দিতে হবে বাচ্চাদেরকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আর স্কুলে তো আছে, আমি আরেকটা বিষয় প্রসঙ্গে বলবো, হয়তো সময় পাবো কিনা এই জন্য বলে নিই একটু এই লিঙ্কে, যে আমাদের আবু সাইদ ভাইরা আছেন। এখন বাচ্চাদের কিন্তু একটা বড় ধরনের সমস্যা হবে স্কুলে, যারা বাচ্চারা যাচ্ছেন স্টুডেন্টদেরকে। আমাদের স্কুলে যেহেতু আমাদের কাউন্সিলিং গাইডেন্স টিচার নাই, এটা আনফরচুনেট যে আমাদের দেশে এরকম নাই, ইভেন ইউনিভার্সিটিতেও আমাদের নাই। তো যারা ভালো টিচার আছেন বা বাচ্চাদের সাথে ভালো সম্পর্ক রাখেন, তারা কিন্তু বাচ্চাদের সাথে কথা বলতে হবে, স্টুডেন্টের সাথে কথা বলতে হবে। এটা একটা বড় ধরনের হয়তো আমরা সমস্যার মধ্যে পড়ে যাব। তো প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আমরা জানি। এটা স্কুলে যখন যাবে বাচ্চাদের দেখা যাচ্ছে যে তারা আহ, লেখাপড়ায় মনোযোগ দিচ্ছে না, আহ, অমনোযোগী হয়ে যাচ্ছে, এবং আপনার আহ, তাদের পারফরমেন্স, একাডেমিক পারফরমেন্স কমে যাচ্ছে। এই বিষয়গুলো দেখে বা আগের মতো ইন্টারাকশন করতেছে না, এই বিষয়গুলো লক্ষ্য করে আমাদের কিন্তু প্রিভেনশন মেথড এবং আপনার ইন্টারভেনশন দিকে যেতে হবে। ধন্যবাদ। তো আমি আরেকটা বিষয় এখানে বলতে চাচ্ছি, যে আমি তো বললাম যে এগুলা আপনার স্বাভাবিক সিমটম একটা ঘটনার পরে, যদি আমরা যে যে ফ্যামিলি মেম্বার্সরা আছে ওনাদেরকে যদি আমরা সঠিক সময়ে সার্ভিস দিতে না পারি, তাহলে যেটাকে বলা হয় কমপ্লিকেটেড গ্রিফ বা আপনার প্রলংড গ্রিফ, সেদিকে যাবে। প্রলং গ্রিপে হলে আপনার আপনার তাদের মধ্যে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা সিভিয়ার ডিপ্রেশন ডেভেলপ করতে পারে। এই জন্য ওনাদেরকে আমাদের সার্ভিস দিতে হবে। আর হয়তো বা যদি সার্ভিস দেওয়া আমাদের সবার সম্ভব না হয়, যারা এফেক্টেড হয়েছে তাদের নিজেদেরকে এই গ্রিপ থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে, যদিও সুকঠিন, কিন্তু অল্টারনেটিভ নাই, আমাদের চেষ্টা করতে হবে। আর একটা বিষয় আছে, যারা আমরা বলছিলাম যে অ্যাকুট স্ট্রেস রিয়াকশন বা যেটা ডিসঅর্ডারে বলি, এটা যদি টাইমলি আপনার আহ, আমরা ইন্টারভিউ করতে না পারি বা ওটা থেকে বেরিয়ে আসতে না পারি, তাহলে পরবর্তীতে আমাদের যেটা একটা সমস্যা বলে পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, এটা ডেভেলপ করবে। এটা 3 বা 6 মাস পর সিমটম গুলো যদি থাকে, 3 মাস বা তার বেশি বা 6 মাসের বেশি যদি থাকে, তাহলে আপনার একটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার হবে, সেটা আরো বেশি কঠিন হয়ে যাবে। এই জন্য আমাদের যেটা কাজ করতে হবে, আমি এই লিঙ্কে একটু বলি, আমি বলতেছিলাম যে সাইকোসোশ্যাল সাপোর্ট, আমাদের সাইকোসোশ্যাল সাপোর্ট দিতে হবে। কিভাবে? তাদের ফ্যামিলি মেম্বার, ফ্যামিলিতে যেতে হবে, বাসায় যেতে হবে। সাধারণত বাংলাদেশে আমরা যেটা কাজটা করি, আহ, হুম। আমরা আমরা জানতাম যে সাইকোথেরাপি বা কাউন্সিলিং রুগীরা বা ক্লায়েন্টরা আপনার থেরাপিস্টের কাছে আসবে, কিন্তু এই ক্ষেত্রে অ্যাপ্রোচটা ভিন্ন, মানে কমপ্লিটলি অপোজিট। সেটা হলো যে যারা সাইকোসোশ্যাল সাপোর্ট দিবে ওনাদেরকে যেতে হবে, যারা ভিকটিমাইজড বা যারা সার্ভাইভার আছে তাদের বাসায় যেতে হবে। যদিও কাজটা খুব কঠিন, কিন্তু আমাদের কোনো অল্টারনেটিভ নাই, আমাদের করতেই হবে। এ বিষয়ে আমি আপনাকে একটু বলতে চাই, আমি বাংলাদেশ সাইকোলজি অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশ সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটি, ওনাদের কাছে আমি একটা ফ্রেমওয়ার্ক কিভাবে কাজ করতে হবে এবং একটা প্রপোজাল, আমি যেহেতু একটু বলতে গেলে কি বিদেশে আছি, আমরা যারা আছি বাংলাদেশের এই বিষয়গুলোতে আমরাও অনেক ট্রমাটাইজড আর কি। তো আমরা এই বিষয়গুলো চিন্তা করি। তো আমার এটা চিন্তা করে আমাদের মানুষ, একজন ছোট ক্ষুদ্র মানসিক স্বাস্থ্য কর্মী হিসেবে আমি ওনাদেরকে প্রস্তাবটা এবং আপনার ফ্রেমওয়ার্কটা কিভাবে হবে এটা পাঠিয়ে দিচ্ছি। জানি না কতটুকু কাজ হবে। আমাদের আরেকটা পজিটিভ জিনিস আছে, সেটা হলো আমাদের যারা সম্মানিত অ্যাডভাইজার আছেন, ওনাদের মধ্যে আমাদের একজন সাইকিয়াট্রিস্ট আছেন, নামকরা সাইকিয়াট্রিস্ট, উনি এনএমএইচ এর পরিচালক ছিলেন। আপনারা হয়তো জানেন, বিধান বিধান রঞ্জন রায়, ডাক্তার বিধান রঞ্জন রায় উনি আছেন। তো আমি মনে করি ওনারা এই বিষয়গুলোতে গুরুত্ব দিয়ে আমরা যে সাইকোসোশ্যাল সাপোর্টটা হোমে গিয়ে যারা ভিক্টিমাইজড বা ট্রমাটাইজড তাদের বাসায় গিয়ে যেন আমরা দিতে পারি, সে ব্যবস্থা আমাদের করতে হবে। সেখানে হয়তো এরকম হতে পারে যে একজন সোশ্যাল ওয়ার্কার থাকলো, একজন সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, সাইকোথেরাপিস্ট বা যারা সাইকোসোশ্যাল সাপোর্টে যাদের অভিজ্ঞতা আছে, ওনারাও থাকতে পারে। 2 থেকে 3 জন হলেই হবে। এটা করা যেতে পারে আপনার আহ আমাদের যে জেলা প্রশাসক অফিস আছে বা সমাজ কল্যাণ অধিদপ্তর আছে, ওখানে জেলা পর্যায়ে বা ইউনিয়ন থানা পর্যায়ে আপনার উপজেলা পর্যায়ে অফিস আছে, একসাথে একটা টিম গঠন করে ওনারা
গিয়ে এই সাপোর্টটা দিতে পারেন। কমপক্ষে 2টা সেশন, প্রথমত গিয়ে যে আপনার অ্যাসেস করলো, কিছু নর্মালাইজ করা, ভেন্টিলেশন হবে, এরপরে হয়তো 1 মাস বা 2 মাস পরে গিয়ে আবার তাদের বাসায় গিয়ে একটু অ্যাসেস করতে পারে যে কি তাদের প্রোগ্রেশনটা কিরকম হলো। এটা কাজটা কিন্তু খুব একটা মানে সুকঠিন না, যদিও একটু হয়তো কষ্টসাধ্য, কিন্তু অসম্ভব কিছু না, এটা করা যেতেই পারে। হয়তো আমি যেটা চিন্তা করে দেখছি, যদি হয় আমি বাজেট যে হয়তো 4 থেকে 5 কোটি টাকা সর্বোচ্চ লাগতে পারে। এটা আমাদের দেশের জন্য, আমি জানি আমাদের বন্যায় একটা অর্গানাইজেশন থেকে আপনার অনেক টাকা, 100 কোটি টাকার উপরেই ওনারা পারছে। তো আমরা 4-5 কোটি টাকা কেন পারবো না? এটা জি অসম্ভব কিছু না, সেটাই। এটা এটা দরকার। এবং এটা নিয়ে আমি নিজস্ব ভাবে, ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাচ্ছি যে কেন হচ্ছে না বিষয়টা বাংলাদেশে। এটা আমি জি যারা কনসার্ন অথরিটি আছে তারা করবেন। আর একটা বিষয় দিয়ে আমি একটু বলতে চাই, যদি গভর্নমেন্ট থেকে না করে, আমাদের অনেক অর্গানাইজেশন আছে, যারা এনজিও আছে বা মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, তারা করতে পারে। ব্যক্তিগতভাবে আমরা করতে পারি, কিন্তু একটা সমস্যা হলো যে আমাদের যে অথরিটি আছে কিনা, পারমিশন লাগবে, এটা একটা ব্যাপার, প্রসেসের মধ্যে যে এবারে লাগবে আর কি। তো অসম্ভব কিছু না, আমরা যদি পারি আমাদের এটা করা উচিত, এবং এই মুহূর্তে এটা খুবই জরুরি দরকার। আমি আপনার আরেকটা বিষয় কেন দরকার দেখেন, আমি অনেক দেখি আর কি, যে যারা ইউটিউবে দেখা যাচ্ছে যে মিডিয়া যাচ্ছে, ওনারা কান্নাকাটি করতেছেন। দেখেন যেটা হচ্ছে, আহ, যখন মিডিয়ার লোক যাচ্ছেন, ওনারা কথা বলতেছেন, ওনারা ভেন্টিলেশন হয়তো হচ্ছে, কিন্তু ওনাদের ট্রিটমেন্টটা হচ্ছে না। আমি এইভাবে উদাহরণ দেই, যে যখন একজন ডাক্তার সার্জারি করে, তখন হয়তো বা আপনার আহ, আপনার কোনো একটা অঙ্গ কাটলো, কিন্তু আবার সেলাই দেওয়া হলো না। আপনার যখন মিডিয়ার লোকরা যাচ্ছে, এরকম কাজটা হয়ে যাচ্ছে, মানে আমরা ইন্টারভিউ করতে পারতেছি না, শুধুমাত্র আমরা উনটাকে বাড়াচ্ছি আরো। এই জন্য আমাদের মেন্টাল হেলথ এক্সপার্ট যারা আছেন, মেন্টাল হেলথ নিয়ে কাজ করে, তাদেরকে ইনভলভ করে আমাদের সাইকোসোশিয়াল সাপোর্টটা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আমি একটা জিনিস একটু যোগ করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এখন সরকারি বেসরকারি সবগুলো ইউনিভার্সিটিতে সাইকোলজিস্ট আছেন, এবং তারা স্ব-উদ্যোগে কিছু কাজ করে থাকেন। আবার আমরাও যখন কোনো বেশি বিষয় মনে করি, কোনো একটা ছাত্রের একটু স্পেশাল সাইকোলজিক্যাল কাউন্সেলিং দরকার, আমরা তাদের কাছে পাঠিয়ে থাকি। আমি যে ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, সেখানে আমরা যখন দেখলাম যে আমরা ফলের ক্লাস শুরু করব এই ডিজাস্টারটার পরে, এবং আমাদের ছাত্ররা একটু একটু করে ক্লাসে আসছে, একাডেমিক অ্যাক্টিভিটিতে যোগ দিচ্ছে, আমরা দুইটা জিনিস ঠিক করলাম, যে আমরা আপাতত ওদের সাথে স্ট্রেট অ্যাওয়ে ক্লাসে একাডেমিক কার্যক্রমে না গিয়ে আমরা হয়তো শুরুতে ওদের স্পেসিফাই করবো। এবং আমরা দেখেছি যে এই বিষয়টা বেশ কাজে দিয়েছে। আমরা প্রথম 2-1টা ক্লাস ওদের সাথে কথা বললাম, কে কি করেছো, কে কোথায় ছিলে, কে কতটুকু দেখেছো, এখন আমাদের কি করা উচিত, তোমার কাছে ওই সময়টাতে কোন জায়গাগুলো ভালো লাগছিল, কোন জায়গাগুলো টেনশন লাগছিল। তো এই যে একটা কম্বাইন্ড একটা ভেন্ট আউট হওয়া, এইটাকে আমার মনে হচ্ছিল যে আমরা, আহ, যেহেতু আমরা টিচাররা সবাই এটা চেষ্টা করেছি, তো ওরা মোটামুটি একটা কমফোর্টেবল পরিবেশ পেয়েছে, এবং ওরা যেটাকে কখনো। আমরা যে এটাকে ডিব্রিফিং বলা হয়, এটা ডিব্রিফিং দরকার আর আচ্ছা, কি, এটা জি, আমি ভালো। যেহেতু টেকনিক্যাল টার্ম গুলো জানি না, আমরা এটা আমাদের কমন সেন্স থেকে আমরা নিজেরা বসে একটা ঠিক করেছি যে এত সাপোর্ট তো এখন আমরা সবাইকে সাইকোলজিস্টের মাধ্যমে দিতে পারবো না, যিনি আমাদের সাইকোলজিস্ট আছেন ওনার উপর অনেক প্রেশার চলছে। আর এরপরে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা বুঝতেই পারেন এখন যেহেতু এটা ছাত্রদের আন্দোলন ছিল, ছাত্ররা খুব সচেতন এখন। যেটা হইলো যে ওরা খুব সচেতন হয়ে গেছে হঠাৎ করে, ওরা বেশ বড় বড় দাবি দাওয়া নিয়ে আমাদের কাছে উপস্থিত। তো আমরা দেখলাম যে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এটাকে খুব সুন্দর করে ম্যানেজ করেছে। ওদের সবাইকে বলেছে যে তোমাদের সবগুলা দাবি গ্র্যান্টেড, হ্যাঁ আমাদের একটু সময় লাগবে, এটার জন্য একটু সময় লাগবে, আমাদেরকে একটু সময় দিবে। হ্যাঁ, তো মানে এটা, আমি জি প্লিজ। আপনি হ্যাঁ, আমি খুবই খুশি। আমরা যখন ছিলাম তখন একটা পদ ছিল আপনার, প্রতিটা ডিপার্টমেন্টেই মনে হয়, বা ইউনিভার্সিটির ছাত্র উপদেষ্টা, এবং ডিপার্টমেন্টের ছাত্র উপদেষ্টা ছিল। এই ছাত্র উপদেষ্টা এবং কাউন্সিলিং, আমার মনে হয় এখন আমরা একটু বুঝতে পারি যে বিষয়টা কি, পার্থক্য, মানে আপনার গালফ অফ ডিফারেন্স আর কি আছে। জি জি তো যে আমি একটু শেয়ার করি, হয়তো বা আমি অবশ্যই বাংলাদেশকে ভালোবাসি, মানে চাই বাংলাদেশে মেন্টাল হেলথ এবং সবকিছু ডেভেলপ করুক। যেটা আমি যে দেশে আছি, এখানে বোতসোয়ানা একটা আফ্রিকার দেশ আর কি, যদি আমরা বলি, আহ
এখানে আপনার প্রাইমারি স্কুলে কাউন্সিলিং গাইডেন্স টিচার আছে, আমরা তাদের সাথে কাজ করি। জি 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 এখানে আমাদের বাংলাদেশে আস্তে আস্তে প্রতিটা ইউনিভার্সিটি থাকতে হবে, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি এবং আপনার কলেজে, তারপর স্কুলে। ভালো যে আমি আমাদের আবু সাইদ ভাই ওনারা স্কুল সাইকোলজিস্ট আছে, এটা ভালো, আমাদের এইভাবে করে আগাতে হবে আর কি। জি জি ধন্যবাদ অবশ্যই। আপনাকে। এখন কিন্তু কিছু কিছু স্কুল, কিছু ইংলিশ মিডিয়াম স্কুল এ ব্যাপারে একটু কাজ করছে, তাদের হয়তো একজন সাইকোলজিস্টের সাথে কিংবা একটা সাইকোসোশ্যাল কোনো একটা প্রতিষ্ঠানের সাথে তাদের একটা আহ, আহ, বোঝাপড়া থাকে, যেখানে তারা কোনো একটা বাচ্চাকে পাঠান। কারণ এখন কিন্তু বাচ্চাদের বেশিরভাগ এই যে এডিএইচডি বলেন, তারপরে স্পিচ থেরাপি বলেন, এই ধরনের অ্যাসিস্ট্যান্স দরকার হচ্ছে। তো এগুলো আবার বাবা মাকে বোঝানো, এটার জন্য কিছু স্পেশালিস্ট হেল্প লাগে। কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটা আরো অনেক বেশি এক্সটেন্ডেড হওয়া উচিত, যেটা আপনি বললেন। তাহলে আমাদের কাছে এগুলো নর্মাল হবে। কারণ আমরা মনে করি, এখনো মনে করি যে ডাক্তারের কাছে যাওয়া মানে হচ্ছে কি পাগল নাকি, তাই না? যে সাইকোলজিক্যাল ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া, কারো চেম্বারে যাওয়া, মানুষ এটাকে লুকিয়ে জড়িয়ে যায় যদি যেতেও হয় বাধ্য হয়ে। হ্যাঁ। তো এই এই ব্যাপারগুলোকে যদি আমরা একটু, ট্যাবুগুলোকে আমরা যদি একটু সহজ করে ফেলতে পারি, এটা আমাদের জন্য ভালো। একটা বাচ্চা ছোটবেলা থেকে জানা উচিত যে সে হেল্প চাইতে পারে, সে তার ব্যাপারগুলোতে রিপোর্ট করতে পারে, বলতে পারে। এবং এটা একটা সময় এটা পরিবার থেকেই শুরু হবে। এবং বাবা মা হওয়ার আগে থেকে প্রস্তুতি নেবেন যে তারা যেন এই সাপোর্টটা দিতে পারে, তাই না? এবং এ বাচ্চার বয়সন্ধিকালের সময় হতে পারে। এমনিতেও এই ধরনের সমস্যা, সামাজিক সমস্যা ছাড়াও কিন্তু রেগুলার কিছু প্রসেস আছে যেগুলোর মধ্যে আমরা সাপোর্ট গুলা এক্সপেক্ট করি যে বাচ্চারা পাবে। কিন্তু যেহেতু বাবা মা মনে করে আসেন যে এই বয়স তো আমি পার করে আসছি, আমার তো এই ঝামেলা হয় নাই, এই 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 মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে এই ঝামেলাগুলো তৈরি হয়। তো আমরা সর্বশেষ প্রসঙ্গে চলে আসি। আজকে 8 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব আত্মহত্যা দিবস। এই ব্যাপারে যদি আপনারা দুইজনে আমাদের সাথে একটু কিছু বলতেন, আমি সে বিষয়ে একটু বলছি। ধন্যবাদ আপনাকে। আমি সুইসাইড নিয়ে কিছু বলবো আর কি। কারণ আহ, আপনি দেখেন এই ঘটনার পরে আমি যেটা একটা মিডিয়াতে দেখেছি আর কি, ইউটিউবে একটা চ্যানেলে, যে একজন উত্তর অঞ্চলের, যদি আমি বলি আমার বাসা থেকে মানে 6 কিলোমিটার দূরে আর কি, আমি স্থানটার নাম শুনেছি, যে ওই সে পুরা বিয়ে হওয়ার মানে 1 বছরের কাছাকাছি বিয়ে হয়ে গেছে। তো ওনারা দুইজন হাজবেন্ড ওয়াইফ থাকতেন ইয়াতে, যাত্রা বাড়িতে। তো ওই ওই ছেলে উনি আহ, ওই বিপ্লবে বা আপনার ওই মিছিলে ছিলেন না, শুধু দেখতে গেছেন, উনি গুলিতে মারা গেছেন। তারপরে তার ওয়াইফ, উনি ওই হয়তো তাদের যে অ্যাটাচমেন্ট ছিল, অ্যাটাচমেন্টের কারণে উনি ওটা হয়তো অ্যাকসেপ্ট করতে পারেন নাই, তিনি আবার নিজেকেই তার জীবনটা শেষ করে দিয়েছেন বা আত্মহত্যা করছেন এই ঘটনার পরে আর কি। এটা আমি দেখছিলাম। তো এই এই প্রসঙ্গে বলি আর কি, এমনি তো 10 সেপ্টেম্বর আপনার 2003 সাল থেকে এটা বলে IASP, ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সুইসাইড প্রিভেনশন, এবং WHO, যেটাকে আমরা হু বলি, WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, একত্রিতভাবে ওনারা 10 সেপ্টেম্বর ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন হিসেবে পালন করতেছেন। কারণ দুইটা উদ্দেশ্য হলো যে আহ, এই সুইসাইড প্রিভেনশন ডে বা আত্মহত্যা প্রতিরোধ দিবস পালনের মাধ্যমে মানুষকে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমরা সুইসাইডটাকে কমে নিয়ে আসা। তো আমরা আজকে হলো আমাদের 8 সেপ্টেম্বর, আগামী মঙ্গলবার হলো 10 সেপ্টেম্বর, আপনার ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। এবার থিমটা নির্ধারণ করা হয়েছে চেঞ্জিং ন্যারেটিভ অন সুইসাইড। এটা 3 বছরের জন্য করা হয়েছে, যে আপনার 2024, 25 এবং 26, 3 বছরের জন্য এই এই থিমটা বা প্রতিবদ্ধ বিষয় নির্ধারণ করা হয়েছে। এটার বাংলায় যদি আমরা বলি, আত্মহত্যার কাহিনী বদলে দিন, আত্মহত্যার কাহিনী বদলে দিন। আমরা যেভাবে সুইসাইডকে আমরা বর্ণনা করি বা আমরা মনে করি, এবার বিভিন্ন ভাবে হতে পারে, এটা খুবই সিগনিফিকেন্ট একটা থিম। এটা যারা আমরা কাজ করি, তার কিভাবে আমরা সুইসাইড নিয়ে কাজ করব, এটা আমাদেরকে অ্যাপ্রোচটা চেঞ্জ করতে হবে। বা যারা
সুইসাইড আত্মহত্যার যাদের চিন্তা আছে তাদেরকেও কিভাবে আত্মহত্যা থেকে তারা বেঁচে থাকবেন সেটা বিষয়েও কাজ হতে পারে। এটা একটা বড় একটা টার্ম আর কি, সেই জন্য 3 বছরের জন্য ওনারা নিয়েছেন এটা। তো যেমন আমরা যে আজকে সুইসাইড নিয়ে কথা বলতেছি আমাদের এই প্রোগ্রামের মধ্যে, এটাও কিন্তু আমাদের একটা একটু একটু কাজ হচ্ছে। তো আমি সুইসাইড নিয়ে যেটা বলবো যে সুইসাইড নিয়ে কাজ করতে গেলে আমাদের একটা ভাস্ট একটা বিষয়। সেটার জন্য আপনার আহ বিশেষ করে আমি বা যেটা আমার যতদিন থেকে কাজ করতেছি মেন্টাল হেলথ ওয়ার্কার হিসেবে মনে হয় এখানে আমাদের শিক্ষকদের ভূমিকা আছে, আমাদের আহ যারা পলিটিক্যাল লিডার আছে তাদের আছে, রিলিজিয়াস লিডার যারা আমাদের মসজিদের ইমাম, আহ, আহ, আপনার গির্জার বা মন্দিরের পুরোহিত, তাদেরও আপনার সুইসাইড নিয়ে কথা বলতে হবে। সবাইকে আমাদের সুইসাইড নিয়ে কথা বলতে হবে। একটা পজিটিভ নিউজ বলি আপনাকে, আমি যেটা দেখলাম যে আহ, সারা দুনিয়ায় মানে গ্লোবালি আপনার গত কয়েক বছর 800,000, বাংলা যদি বলে মনে হয় 8 লাখ, যেটাকে বলা হয় 8 লাখ প্রতি বছর মারা যান। কিন্তু এবার যেটা আমি 2024 সালে যেটা আমি দেখলাম যে ওরা বলছে 7 লাখ। তাহলে দেখা যাচ্ছে যে আপনার সুইসাইডের সংখ্যা কিন্তু মানে কমে যাচ্ছে দুনিয়াতে আর কি। এটা আমাদের আরো রিসার্চ করতে হবে, কিন্তু আমি জানি না বাংলাদেশের অবস্থা কি। তো এখন আমার যেটা ধারণা যে বাড়তেছে আর কি। তো এই যে সুইসাইডের যে সচেতনতা বা আত্মহত্যার সচেতনতা বৃদ্ধির কারণে গ্লোবালি কমতেছে, কিন্তু আমাদের বাংলাদেশে হয়তো বা, আমার কাছে 100% স্ট্যাটিস্টিক্স নাই, জানা মতে আর কি, আমার যতটুকু অবজারভেশন আছে যে আপনার বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদেরকে কাজ করতে হবে। জি। আমরা আমরা হোপফুল যে আপনার আহ সারা দুনিয়াতে যে কমতে পারে আমরা এখানে কমাতে পারি। আমি লাস্টলি যে কথাটা বলবো, আমার একটা স্লোগান, আমি যখন সুইসাইড নিয়ে কথা বলি এই কথাটা আমি সবসময় বলি, আত্মহত্যা প্রতিরোধে কাজ করি একসাথে। কেউ যেন একজন আর সুইসাইড না করেন। আর যারা সুইসাইড করেন তাদেরকে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আত্মহত্যা করার পূর্বে আপনার জীবনের কথা ভাবুন, আপনার পরিবারের কথা ভাবুন, এবং আপনার বন্ধু বান্ধবের কথা ভাবুন, এবং আত্মীয় স্বজনের কথা ভাবুন। সুইসাইড করে যে কেউ আত্মহত্যা করে এটা আরো বেশি ট্রমাটিক হয়ে যায় ফ্যামিলির জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। আমাকে মনে জি। হয় বিদায় নিতে হবে এই আর কি, বিশেষ আচ্ছা কারণে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা আপনাকে বিদায় দিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা প্রোগ্রামে। ধন্যবাদ। জি, আবু সাইদ ভাই কাছে একটু একই ব্যাপারে জানতে চাচ্ছি, আত্মহত্যা দিবস নিয়ে। আহ ধন্যবাদ। 2 দিন পরে আমরা বিশ্ব আত্মহত্যা দিবস, প্রতিরোধ দিবস পালন করতে যাচ্ছি। আসলে আত্মহত্যা ধর্মীয় পার্সপেক্টিভ থেকে মহাপাপ, আমাদের ইসলামিক পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি যে আত্মহত্যা মানুষ কখন করে, যখন there is no hope, যখন মানুষের জীবনে কোনো আশা না থাকে। তাই নয়, ভাই খুব চমৎকার ভাবে যাত্রাবাড়ির একটি ঘটনা বর্ণনা করেছিলেন। আমি যদি সেটা বলি আহ আত্মহত্যার বিষয়ে, নাম্বার ওয়ান হচ্ছে যে যতটুকু আমার জানা ছিল সংবাদ রিপোর্টের ভিত্তিতে, আমি দেখেছি যাত্রাবাড়িতে হাজবেন্ডের বিয়ে হয়েছে, খুব রিসেন্টলি বিয়ে হয়েছিল। হওয়ার পরে হাজবেন্ড যখন পুলিশের গুলিতে মারা যায়, রুমের মধ্য থেকেই পুলিশের গুলি এসে যখন বুলেট যখন তার মাথার মধ্যে আঘাত করে তখন তার মৃত্যু হয়। এর ঠিক কয়েকদিন পরে এই যে এক ধরনের গ্লানি বা এক ধরনের বেঁচে না থাকার ইচ্ছা, তার জীবন সঙ্গীকে হারানোর যে বেদনা, এরপর সে নিজেও সুইসাইড করেছিল। তো এটা বাংলাদেশের এই আন্দোলন মুভমেন্ট একটা বিশাল সাড়া তৈরি করেছিল, আমরা দেখেছি। আর বিভিন্ন দিক থেকে যদি দেখি, আত্মহত্যার পিছনে কিছু হিস্টোরিক্যাল কারণ থাকে, জেনেটিক্যাল ফ্যাক্টর থাকে, সোশ্যাল স্টিগমা থাকে। আমরা দেখেছি হিস্টোরিক্যালি জাপানের মানুষেরা, আমার কাছে রিসেন্ট রিপোর্টটা নেই, জাপানের মানুষের সবচেয়ে বেশি আত্মহত্যা করে থাকে। বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখি উত্তরবঙ্গে এর সংখ্যাটা অনেক বেশি। ভাই যেটা বলেছেন যে আত্মহত্যার পরিমাণটা অনেক কমে গেছে, তার পিছনে বেশ কিছু কারণ আছে। শুধু তাই নয়, আমরা দেখি সোশ্যালি স্টিগমাটাইজ হয়ে সামাজিক অপপ্রচার অপবাদের কারণে অনেকেই আত্মহত্যা করে থাকেন। আমরা দেখি যখন আত্মহত্যার ক্ষেত্রে আসলে প্রতিরোধের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের ভূমিকা রয়েছে, এজ এ সাইকোলজিস্ট হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে, কিংবা পরিবারের একজন সদস্য হিসেবে আমাদের অনেক ভূমিকা রয়েছে। আমরা আহ যাদের মধ্যে এই ধরনের সুইসাইডাল আইডিয়েশন ডেভেলপ করবে, আইডিয়া ডেভেলপ করবে, তাদেরকে আমরা খুব ক্রিয়েট করতে পারি, তাদের কে আশা জাগাইতে পারি কোনো একটা বিষয় নিয়ে,
এটা যার জন্য সে ডিপ্রেসড হয়ে গিয়েছিল, বা আমরা তার যে আত্মহত্যা কেন করতে চাই বা আত্মহত্যার কিছু সিগন্যাল আছে সেগুলোকে আমরা যদি ফাইন্ড আউট করতে পারি, আমার কাছে মনে হয় আমরা আত্মহত্যার এই ইনসিডেন্টটা ঘটার আগে আমরা এই অ্যান্টিসিডেন্টকে মডিফাই করতে পারবো। সবচেয়ে বেশি প্রয়োজন এক্ষেত্রে সাপোর্ট, সোশ্যাল সাপোর্ট, সাইকোলজিক্যাল সাপোর্ট এবং আহ, পারিবারিক সাপোর্টটাও খুব দরকার। আমার কাছে মনে হয় আহ, আমরা ধর্মীয় বিষয়গুলো এখানে আনতে পারি। আনার পরে দেখা যাবে যে যাদের মধ্যে এই ধরনের একটা আইডিয়েশন ডেভেলপ হয়, তারা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ফিরে আসে। আমি কোনো ধার্মিক মানুষকে আত্মহত্যা করতে দেখিনি। সো আত্মহত্যা নিয়ে খুব বেশি কিছু এই মুহূর্তে আসলে বলার নেই, তবে আমার কাছে মনে হয়েছে আমরা যদি আশাহত মানুষের পাশে আশা জাগানিয়া হিসাবে কাজ করতে পারি, তাদের হোপ ক্রিয়েট করতে পারি, এটা অবশ্যই প্রতিরোধ করা সম্ভব। আমি সর্বশেষ বলতে চাই, সুইসাইড ইজ নট এ সলিউশন। আমাদেরকে বাঁচতে হবে এবং ভালোভাবে বাঁচতে হবে, এটাই হচ্ছে লাইফের উদ্দেশ্য। ধন্যবাদ মার্জিয়া আপু। জি, অনেক ধন্যবাদ। আমরা সুন্দর আলোচনা শুনলাম। আসলে আত্মহত্যার বিষয়টা হচ্ছে সম্ভবত আরেকটা সেপারেট প্রোগ্রাম এক্সপেক্ট করে, তাই না? ডিমান্ড করে। এখানে হ্যাঁ, আসলে অবশ্যই আমরা এটা বিস্তারিত, নিয়ে কোনো একটা প্রোগ্রাম অবশ্যই রান করতে পারি অনেক সময়, জি, এখানে একটু পরবর্তী সময়। ডিটেইল আলোচনা দরকার। এবং শুধু এমনও হতে পারে যে যে আত্মহত্যা প্রবণ মানুষ সে হয়তো আমাদের সামনে নাই, কিন্তু এরকম কোনো মানুষকে যখন আমরা দেখবো তাকে আমরা নন প্রফেশনাল হিসেবে কিভাবে সাপোর্ট দিতে পারবো সেটার ব্যাপারে আমরা একটু আলোচনা করতে পারি, এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা আলোচনা করলাম যে এখনকার পরিস্থিতিতে আমরা কিভাবে পরিবারের ভেতরে মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন হব এবং এটাকে টেক কেয়ার করব। আমরা শুরুতে শুনেছি যে কি কি ধরনের মানসিক সমস্যা হতে পারে, মানসিক সমস্যার 5টা পর্যায়ে জেনেছি, যে কিভাবে আস্তে আস্তে ডিপ্রেশনের দিকে মানুষ চলে যায় এবং তার ফ্ল্যাশব্যাক হতে থাকে, এই মেমোরি গুলা তার মাথায় আসতে থাকে। এবং এরপরে আমরা জেনেছি যে এগুলোর কারণে শর্ট টার্ম এবং লং টার্ম কি কি ধরনের সমস্যা হতে পারে। এরপর আমরা দেখেছি যে পরিবারের, আমরা জানতে চেয়েছিলাম আমাদের স্পেশালিস্টদের কাছে যে এই ধরনের পরিস্থিতিতে মায়েরা কিভাবে এফেক্টেড হচ্ছেন এবং তাদেরকে আমরা কিভাবে সহায়তা দিতে পারি। আমাদের স্পেশালিস্ট আমাদেরকে বলেছেন যে মায়েদেরকে ভেন্ট আউট করা, তাদের কথাগুলো বলার জায়গা তৈরি করে দিতে হবে, ঘরের ভেতরে নিজেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করার মতো সুযোগ তৈরি করে দিতে হবে। তাহলে প্রত্যেকেই তার ভেতরে জমে থাকা কথাগুলো বলতে পারবে এবং এটাতে প্রাথমিকভাবে আমরা অনেকগুলো ঝামেলাকে ম্যানেজ করে ফেলতে পারবো। আর সবশেষে আমরা আত্মহত্যা দিবস নিয়ে একটুখানি কথা বলেছি। আসলে আমাদের কাজ হচ্ছে যে এই দিবসগুলো পালন করার মাধ্যমে আমরা যেটা করি যে আমাদের মধ্য থেকে কিছু প্রতিরোধ তৈরি করি। আমরা যদি চিন্তা করি যার যার জায়গা থেকে যে কার পরিবারে কিংবা আশেপাশের কোন পরিবারগুলোর মধ্যে এরকম কোনো মানুষ আছেন কিনা আমার বন্ধু বান্ধবদের মতন, তাদেরকে সেদিন একটা ফোন কল করতে পারি, তাদের সাথে একটু কোথাও খেতে যেতে পারি, একটু সময় কাটাতে পারি। জীবন নামের যে আশ্চর্য নিয়ামতটা আমাদেরকে দেয়া হয়েছে, এইটার সৌন্দর্য কিছুটা সময়ের জন্য তাকে মনে করিয়ে দিতে পারি। একজন নন প্রফেশনাল হিসেবে আমি এখানে যে দুজন প্রফেশনালের সাথে আজকে আমরা কথা বলেছি, আপনারা শুনেছেন, সেগুলোতে আমার মনে হয় আপনারা আমার সাথে সাথে আপনারাও উপকৃত হবেন। যেহেতু এটা একটি রেকর্ডেড প্রোগ্রাম, এটার পরে যার আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্টে কিংবা আমাদের ইনবক্সে জানাবেন। আমরা ভবিষ্যতে আপনাদের সেই প্রশ্নগুলো নিয়ে প্রয়োজন হলে আলাদা করে অনুষ্ঠান আয়োজন করবো ইনশাআল্লাহ। তো তাহলে আজকের মতন আমি এবং আবু সাইদ ভাই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মার্জিয়া আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।